রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে 1 মাস। তোলপাড় হয়ে গিয়েছে গোটা কলকাতায়। অভিনেত্রীর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে মন্তব্য করতে দেখা যায়নি কোথাও। তার স্বামীর মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্তের দাবি চেয়ে যে কলকাতার গোটা ফিল্মপাড়াকে একজোট করেছে প্রিয়াঙ্কা রাজ্জি, তা এখন অনেকেরই জানা। স্বামীকে হারানোর যন্ত্রণার কথা মুখ ফুটে কোথাও বলতে শোনা যায়নি প্রিয়াঙ্কাকে। বুধবার 29 এপ্রিল সে দুর্ঘটনার 1 মাস পূর্ণ হল। কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। অবশেষে দুঃসময়ের অভিজ্ঞতার কথা মুখে আনলেন অভিনেত্রী। এখন কি একটু ভালো আছো? আমি ভালো বলে ডিফাইন করতে পারবো না অনেস্টলি। আমি এক কথায় ইনফ্যাক্ট বলতেই পারবো না তোমাকে যে আমি এখন কেমন আছি, কারণ নানা রকম আছি, নানা সময় নানান রকম আছি। চেষ্টা করছি এমনিতে যেটাকে নর্মাল বলে রুটিনের মধ্যে থাকার, কাজের মধ্যে থাকার। এনগেজ থাকলে ডেফিনেটলি দ্যাট হেল্পস, কিপিং ইউর সেলফ সারাউন্ডেড বাই পিপল দ্যাট ম্যাটার, সেটা হেল্প করে। তো সেই রকম, বাট হোয়াট এভার, মানে যেটাকেই নর্মাল বলবে তুমি আর কি, যেটাকেই ভালো বলবে, আই ডোন্ট নো। আমরা নিজেদের মতন করে প্রত্যেকেই, আই থিঙ্ক প্রত্যেকেই, মানে নট জাস্ট আস, ইমিডিয়েট ফ্যামিলি, এভরিওয়ান নিজেদের মতন করেই কোপ করার চেষ্টা করছি। একদম বোঝাই যাচ্ছে। সহজ হেল্প করছে তোমার? সহজ তো ডেফিনেটলি হেল্প করছে। দেখো, সহজ থাকে, আছে, টাচুড, সেই জিনিসটা তো আমাকে চিরকালই ভীষণভাবে স্ট্রেংথ দিয়ে এসছে। আই থিঙ্ক আমি তার জন্য উল্টোটাই জিজ্ঞেস করলাম তোমায় যে সহজ হেল্প করছে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে মাদারহুড শুড চেঞ্জ আ পারসন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। রাতারাতি একটা অন্য মানুষ হয়ে গেছিলাম, এবং তারপর নানা পর্যায়ে লাইফে নানান রকম কঠিন সময় এসছে, যেটা তখন মনে হয়েছে যে সব থেকে কঠিন, সব থেকে খারাপ যেটা হতে পারে, কিন্তু ইভেনচুয়ালি দেখেছি যে সেটাও পেরিয়ে এসছি। লাইফ আরও একটা নতুন বড় চ্যালেঞ্জ নিয়ে এসছে। সো এই যে ফেজেসগুলো পেরিয়ে এসছি, তখন যেটা মনে হয়েছিল, যেভাবে নিজেকে বুঝিয়েছিলাম, স্ট্রেংথ গ্যাদার করেছিলাম, সেগুলো ভেবে আবার নিজেকে আরো শক্ত করা। সহজ খুব ম্যাচিওর মানুষ, আগে যতটুকু ওকে দেখেছি। তো ও নিশ্চয়ই, ওরও তো একটা ট্রানজিশন যাচ্ছে। নিশ্চয়ই। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি যেমন এখন আস্তে আস্তে আমার যেটা নর্মাল কাজে ফেরা, এতটাই কম সময় রয়েছে, কোহেলি রিলিজ রয়েছে 15ই মে, তো সেটার প্রচার আমাদের অনেক আগে শুরু করার দরকার ছিল, কিন্তু দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিং অ্যান্ড কোঅপারেট করেছে, আমার জন্য অ্যাকোমোডেট করেছে। যেটা শুটিং করছিলাম তার কাটা, সেটারও শুটিং রিশিডিউল করতে হয়েছে। তো এরা যে আমার জন্য এতটা করেছে, সেই সাপোর্টটা আমার জন্য খুব দরকার ছিল। আস্তে আস্তে তাদেরই হেল্পে কিন্তু আমি আবার কাজে ফিরছি, আজকে এখানে রয়েছি। তো সেটা তো খানিকটা থেরাপিউটিক বটেই। তো তেমনই সহজও স্কুলে জয়েন করছে, ওর রেগুলার যেগুলো অ্যাক্টিভিটিস, সেটাতে ফেরার আমরা চেষ্টা করছি। সো আমি সত্যি তোমাকে বলতে পারবো না যে ও কেমন আছে বা ও কি ভাবছে, তার কারণ আমি যাই বলি না কেন, সেটা একটা আমার জায়গা থেকে অ্যাজিউম করে বলা হবে। সো মেবি ওর নিজের ভাবনা চিন্তাগুলো আর একটু গোছাতে শিখলে, বুঝতে শিখলে, হয়তো কোনোদিন ও আর্টিকুলেট করে বলতে পারবে যে ওর ফেসটা কেমন গিয়েছিল। এটাই বলবো যে আমরা নিজেদের মতন করে কোপ করার চেষ্টা করছি। ও কথা বলছে, ও তোমার সঙ্গে, হ্যাঁ, অফকোর্স, যে যার মতন করে। দেখো, কখন আমিও তো এক এক সময় এক এক রকম রিয়াক্ট করছি। কখনো কখনো একটা ইমোশনাল আউটবার্স্ট দরকার, কখনো হয়তো আমি ভীষণ রাগে রিয়াক্ট করছি, কখনো হয়তো কষ্ট পাচ্ছি, কখনো হয়তো কিছুই বলতে পারছি না, ভাবছি একটা জিনিস, এক্সপ্রেস করছি আর একটা জিনিস। তো খুব কি বলবো, একটা লিনিয়ার ব্যাপার তো নয়। এক একজন মানুষ এক একটা সিচুয়েশন এক একভাবে ডিল করে, এবং এরকম একটা সিচুয়েশন যেখানে লট অফ ইমোশনস ইনভলভড, দ্য সাডেননেস হিটস সো ব্যাড। তো সেখানে না কোনো একটা ইমোশন দিয়ে এটাকে ডিফাইন করা যায় না। আমার কখনো 5 মিনিটে মুড সুইং হয়ে যাচ্ছে, কখনো 5 ঘন্টায়, কখনো 5 দিন। তো এবং এটা আমার যেমন হচ্ছে, আমি জানি, এটা আমাকে জানতে হবে যে
আশেপাশের কাছের মানুষদের কিন্তু এক্স্যাক্টলি তাই হচ্ছে, এবং এই বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা সেটাই চেষ্টা করছি যে একে অপরকে সেই স্পেসটা দিই, যখন যে ইমোশনটা থাকছে সেটাতে প্রেজেন্ট থাকা। জাস্ট দ্য অনলি ওয়ে থ্রু ইজ থ্রু ইট, অ্যাবসলিউটলি। সো সেই ইমোশনটাকে কমপ্লিটলি ফিল করার, অ্যাপ্রিসিয়েট করার, রেসপেক্ট করার, অ্যান্ড ট্রাইং টু মুভ অন। উপায়ও নেই। সেই কাজে ফিরেছো দেখলাম, আমার দেখেও খুব ভালো লেগেছিল যে তুমি শুটে ফিরলে, মানে নিশ্চয়ই অনেকটা কঠিনই ছিল শুটে ফেরা, কিন্তু আমি বলবো যে এটা আমি আগেও বলেছি, আমার নিজেকে যতটুকুনি চেনা বোঝা, আমি না যখন ক্যামেরার সামনে থাকি একটা স্ট্রাকচার্ড স্ক্রিপ্ট নিয়ে থাকি, নট লাইক দিস, কারণ আমার মনে হয় যে আমি খুব ইনকেপেবল টু এক্সপ্রেস মাই থটস, আমি কি গুছিয়ে ভাবতে বা বলতে পারি না, তো সেটা আমি খুব একটু অকওয়ার্ড হয়ে যাই। বাট যখন আমার কাছে একটা স্ক্রিপ্ট থাকে, যখন ক্যামেরাটা চলে, পারফর্ম করার জায়গা থাকে, তখন আই এম দ্য মোস্ট অথেন্টিক সেলফ। কারণ তখন আর বাকিগুলো কিছু কাজ করে না, আই ক্যান লাইক সুইচ অফ মাই ব্রেন অ্যান্ড জাস্ট বি। তো সেটা একটা অন্যরকম থেরাপি রয়েছে, একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন, চোখের সামনে একটা তৈরি হচ্ছে জিনিস, সেটার একটা আলাদা থেরাপি রয়েছে আমার জন্য। তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেদিন কাজে ফিরলে সেদিন অনেক ট্রোলড হয়েছো। আচ্ছা, তুমি খেয়াল করোনি? আমি তো শুধু কাজে ফেরার দিন কিন্তু ট্রোলড হইনি। ট্রোল যারা করার তারা অনেক দিন ধরেই করে আসছেন, অনেক বছর ধরে করে আসছেন। বিগত কয়েকদিনেও দেখলাম যে তারা করেছে, যাদের করার তারা করেছে। আসলে আমি মানে কয়েকটা দিন আসলে বেশি করে নজরে পড়েছে, মানে রাহুলের পুরো যে ঘটনা পর তারপরে বিশেষ করে আমার ওই দিনটা খুবই চোখে লেগেছিল। মানে তোমার, মানে হতে পারে তুমি তাহলে ট্রোল সামলে এতটা অভ্যস্ত, যে হঠাৎ প্রিয়াঙ্কা সেজেগুজে সেটে চলে গেল। আচ্ছা, মানে দেখো, আমি একটা কথা বলবো, আমি যে একদম নোটিস করিনি তা নয়, তবে এটা আমার বলতেই পারি এই মুহূর্তে একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে, যে আমি চেষ্টা করি সমস্ত সিচুয়েশন থেকে যেটা বেস্ট পসিবল পজিটিভ অ্যাঙ্গেল সেটাকে দেখার। আর এই হোয়াট এভার ইজ ট্রাইং টু ব্রিং ইউ ডাউন সেটাকে কমপ্লিটলি ওভারলুক করাটা সবসময় ইজি হয় না, মানে ইজিয়ার সেড দ্যান ডান। কিন্তু সেই ইজিয়ার হওয়ার প্রসেসটা কিন্তু আশেপাশের মানুষরাই করে দিচ্ছেন। কারণ হয়তো আমি দেখেছি একটা কমেন্ট, হয়তো ট্রোল করা বা ব্যাশিং একটা কমেন্ট আছে, তাকে ফাইট করার জন্য কিন্তু আরো 20টা মানুষ এগিয়ে এসছেন, তারাও কিন্তু রয়েছেন। তো আমি ওই নেগেটিভ কমেন্টটাকে বা ওই পার্সপেক্টিভটাকে এতটা গুরুত্ব কেন দেব? তার থেকে তো যারা 20 জন 50 জন আমার হয়ে কথা বলছেন, আমাকে ভালোবাসা জানাচ্ছেন বা আমার হয়ে ফাইটটা করছেন, তারা সেই অ্যাটেনশনটা বেশি ডিজার্ভ করেন। এবং আমি এটাই বলবো যে আমি পজিটিভটাই নিয়েছি। আমি যে আজকে ধরো এই যে কাজে ফিরেছি, আমাকে দেখে যদি মনে হয় একটু বেটার আছি বা স্ট্রং আছি, সেটা কিন্তু এই স্ট্রেংথটা আমার এই মানুষগুলোর থেকেই, কাছের জন এবং যারা আমার হয়ে ফাইট করছেন। কাজে ফেরা কতটা গুরুত্বপূর্ণ আমি কমেন্টস পড়েই বলছি, অনেকেই বলেছেন কাজে তো ফিরতেই হবে, এত দায়িত্ব কি করে সামলাবে, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে এই কমেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, এই মানুষগুলো বেশি অ্যাটেনশন ডিজার্ভ করেন এবং তাদেরকে আমার রেসপেক্ট, থ্যাংক ইউ। তারাই আছেন বলে কিন্তু আজকে আমি এখানে রয়েছি, এবং তারা আমার জীবনে নানান কঠিন পর্যায়ে থেকেছেন বলেই কিন্তু আমিও সার্ভাইভ করতে পেরেছি, আজকেও এখানে থাকতে পারা তাদের জন্যই। তো এই স্ট্রেংথটা রাতারাতি হয় না, ভালো থাকাটাও তত ইজিলি হয়ে যায় না, একবারে ডিফাইন করা যায় না। কখনো কখনো এই ভালো থাকার মেটেরিয়ালটা বা স্ট্রেংথটাকে আউটসোর্স করতে হয়, সেটা ওই কাছের মানুষরা, বন্ধুরা, সাপোর্ট সিস্টেম, সোশ্যাল মিডিয়ায় যারা ভালোবাসার মানুষ রয়েছেন, তাদের থেকেই স্ট্রেংথটা গ্যাদার করা। সো থ্যাংক ইউ তাদেরকে, তারা আছেন বলেই আজকে আমি হয়তো এখানে বসে এই কথাগুলো বলতে পারছি। তোমার রাগ হয় না প্রিয়াঙ্কা? ভীষণ। আমি ভীষণ, মানে তুমি রাগী? আমার মানে তুমি খুব সুন্দর করে বললে এবং সবকটার সঙ্গে আমি মানে এক্ষেত্রে একমত, যে সত্যিই তো অনেকে কুশন করছেন, সেটা তো সম্মান জানানোর মতো ব্যাপার, কিন্তু রাগ হয়নি এই সময়টা? না, কার উপর রাগ করবো? দেখো, রাগ তো হয়েছে, আমি ভীষণ রাগী একটা মানুষ। আমি জানি যে আমি এটাও আমি রিয়েলাইজ করেছি যে এই বিগত কয়েকদিনে
ওই যে নানা রকম থেকেছি বলছি, আমি 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 আই ডোন্ট নো হাউ এলস টু পুট ইট। কারণ কিছুটা সময় কিন্তু আমি অ্যাবসলিউটলি ফাংশন করেছি রেজ থেকে, মানে সাংঘাতিক রেজ থেকে, কিছুটা সময় আবার অন্য একটা কোনো ইমোশন থেকে। সো আমার হ্যাঁ রাগ তো রয়েছে, থাকাটাই স্বাভাবিক। ওই একটা সিনেমা আছে না আমার এবং সহজের, খুব খুব প্রিয় একটা সিনেমা সিরিজ ইনসাইড আউট বলে আর কি। সো এই সিনেমাটা খুব ইনফ্লুয়েন্স করে আমাদেরকে এভরিডে, যে হ্যাঁ প্রত্যেকটা ইমোশন রয়েছে অ্যান্ড এভরিবডি ডিজার্ভস দেয়ার ইকুয়াল স্পেস। তো প্রত্যেকটাকে অ্যাকনলেজ করো, রেসপেক্ট করো, যখন যেটা ফিল করছি গো থ্রু ইট কমপ্লিটলি, তাকে সেই জায়গাটা দাও, এবং তারপর আবার স্টিয়ারিং হুইলটা অন্য একটা ইমোশনকে ধরিয়ে দাও আর কি, ধরে নেয়। সো সেটা, বাট ইউনো দিনের শেষে কাজটা ইম্পর্ট্যান্ট, কাজটা থাকবে। এবং আজকে তো রাগ করার সময় নয় বা দিন নয়, সামনেই আমার কাজ রয়েছে। কুহেলি এত যত্ন নিয়ে এত পরিশ্রম করে আমরা কাজটা করেছি, আমি চাই যে আরো আরো বেশি দর্শকের কাছে পৌঁছাক, ঠিকঠাকভাবে পৌঁছাক ছবিটা, সিরিজটা। তো সেটাতে ফোকাস করার সময়, তো এই মুহূর্তে আমি এটাতেই ফোকাস করব। এই ইমোশনটা আমার এই মুহূর্তে ড্রাইভিং ফোর্স। তো এই মুহূর্তটা রাগ করার বা অন্য কিছুর নয়, এই মুহূর্তটা এই কাজটা করার, দ্যাট ডিজার্ভস ইট, তো দ্যাট হ্যাজ আর্নড ইট। তো সেটাই আবার খানিকটা সময় থাকবে, যেটা হয়তো ক্যামেরার সামনে থাকবে না। অবশ্যই কিছু মানুষ থাকে রাগ দেখানোর জন্য, কিছু মানুষ থাকে কাঁদার জন্য, ব্রেকডাউন করার জন্য। সো এই এই জায়গাগুলো আলাদা করে নেওয়া, সময়টা আলাদা করে নেওয়া ইম্পর্টেন্ট। শেয়ার করো। চেষ্টা করি। সো চেষ্টা করি ওর সাথে বন্ধুর মতন মেশার। ওকে আমরা সবসময় চেষ্টা করেছি যে অ্যাডাল্টের মতন ওর ওপিনিয়ন, ওর পার্সপেক্টিভটা শোনার, বোঝার। তো আমিও চেষ্টা করি এবং আমি এনকারেজ করি যে যাতে ও আমার সাথে এই ওপেন কনভারসেশনটা করতে পারে। মানে অ্যাটলিস্ট এই সম্পর্কের মধ্যে যে জাজমেন্টের ভয় নেই, এইটুকুনি যাতে আমি শিওর করতে পারি। পেরেন্ট হিসেবে আমি এটা তো চেষ্টা করি কনসিয়াসলি। এটা আমি রাহুলের সঙ্গেও দেখেছি, খুব সমানে সমানে কথা বাবা ছেলেও বলেছে। হ্যাঁ আই গেস দেখো, আমি না জানি না যে আমরা জন্ম থেকেই এরকম নাকি, হয়তো ওই আবারও হয়তো এই কথাটাই ফিরে আসবে যে আমাদের তো বেড়ে ওঠাটা, জীবন দর্শন বোঝা শেখা একসাথেই অনেকটা। তো সেইখান থেকে হয়তো আমরা এরকম হয়ে গেছি, একে অপরের ইনফ্লুয়েন্সেই হয়ে গেছি, যে আমরা প্যারেন্ট হিসেবে দুজনে, প্যারেন্ট হিসেবে, বন্ধু হিসেবে, কলিগস হিসেবে, প্রফেশনালস হিসেবে, যে আমাদের কাছে সব থেকে অপছন্দের বিষয়, অপছন্দের টাইপের মানুষ বা যেটা আমরা কখনো হতে চাই না, ভয় পাই, হচ্ছে জাজমেন্টস। অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছি সব, যেটা সহজের মধ্যেও আমরা ভীষণভাবে এনকারেজ করি, যাতে এটাও ভাবুক যে প্রত্যেকের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, জীবনযাপন রয়েছে। আমি সেটার সাথে রিলেট করতে না পারি, আমি তাকে অ্যাটলিস্ট স্পেসটা দিয়ে দিই, তার ধ্যান ধারণা, তার রেসপন্সিবিলিটি বুঝতে না পারি, আমি অ্যাটলিস্ট জাজমেন্ট করবো না পুরোটা না জেনে। আমি একটা অ্যাজাম্পশনের ওপর একটা কিছু চাপিয়ে দিতে পারি না। সো আমরা সেটা চেষ্টা করি, পার্সোনাল লাইফেও চেষ্টা করি। আর অ্যাজ পেরেন্টসও আমাদের এটাই গোল থেকেছে যে না সহজ এটা কখনো আমাদের মধ্যে ফিল করুক, আর ওকে যাতে আমরা এইভাবে বড় করতে পারি যে ও একটু এমপ্যাথি থেকে বোঝার চেষ্টা করুক, আর না হলে অ্যাটলিস্ট স্পেসটা দিতে শিখুক। সো সেটা খুব মানে গুরুত্বপূর্ণ। সেটা বোধহয় খানিকটা পেরেওছো। I don't know really, too young. So সহজ কি ভাবছে, কিভাবে ওর মধ্যে মানে মানুষটা গড়ে উঠছে, সেটা ওই বেটার বলতে পারবে। এক্ষেত্রেও আমি বলবো, আমি অ্যাজিউম করবো না। সো এখন ও কেমন আছে, কিভাবে প্রসেস করছে, রাদার ও যখন বলতে শিখবে, বলতে যদি চায় তাহলে ওই বলবে। আমি কিছু তুমি বলতে চাও? আমি একদম বলতে চাই না। আচ্ছা, তোমার আগামী দিনে আর কাজের মানে নতুন কিছু ইচ্ছে, যে এটা করা হয়নি বা এটা করব? অনেক কিছু এইটুকু জানি যে যেগুলো করেছি, যে মেবি যে দ্য ইমোশনাল থিংস দ্যাট আই হ্যাভ অলরেডি এক্সপ্লোর, সেটা আমি রিপিট করতে চাই না। সো নতুনভাবে কিছু নিজেকে এক্সপ্লোর করতে চাই, নতুন কিছু ট্রাই করতে চাই। অনেক ডিরেক্টরস রয়েছে, অনেক সহ অভিনেতা, অনেক 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 কাজ রয়েছে যেগুলো আমি এখনো করিনি। নিজেকে না অনেকেই, মানে একজন দুজন না, মানে সেটা অনেকেই, মানে প্রচুর কাজ হচ্ছে, নতুন এত পরিচালকরা এত ভালো ভালো কাজ করছে। তো
পারফর্মার হিসেবে নিজেকে চ্যালেঞ্জ করা, নতুন চ্যালেঞ্জ না আসলে সেই ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনও আসবে না। তো সেইভাবে কমেডি, আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট। তো সেইটাতে যদি নিজেকে এক্সপ্লোর করতে পারি, আবার একটা দারুণ কোন লাভ স্টোরি হলো যেটা দর্শকের সাংঘাতিক রিলেট করবে, অ্যাপ্রিসিয়েট করবে, সেরকম কিছু হোক। প্রদীপ্তদার সাথে কাজ করা, যে নধর যেভাবে তৈরি হয়েছে, শ্যামার চরিত্রটা যেভাবে তৈরি হয়েছে, সেটা যে ভালোবাসাটা পাচ্ছে, তো সব কিছু বেশ কিছু কাজ রেডি হয়ে রয়েছে। যেমন ধরো মায়া সত্যভ্রম, বৃত্ত রহস্য বলে একটা কাজ রয়েছে। তো সেগুলো সব অন্য রকমের কাজ, প্রত্যেকটা চরিত্র খুব আলাদা আলাদা। সো আই এম ব্লেসড যে আমি এই কাজগুলো করার সুযোগ পাচ্ছি। নতুন নতুন পরিচালক বা যাদের সাথে কাজ করে ভালো লেগেছে তাদের সাথে আবার কাজ করার সুযোগ, সেই অপরচুনিটিগুলো আমার কাছে রয়েছে। আর আমি এখনো জানি না যে আমি আরো নতুন কি করতে চাই। মানে যখন আসবে সেই চ্যালেঞ্জটা, সেই এক্সাইটমেন্টটা নিশ্চয়ই ফিল করবো। জানি এইটুকু যে আমার এই যে লাইন আপগুলোর কথা বললাম, কোহেলি, তারকাটা, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো রয়েছে, সেই সব কিছু অন্যরকম কাজ, দর্শকের ভালো লাগবেই, এবং তার সাথে সাথেই কোথাও গিয়ে এক্সপেকটেশনও একটা ডেভেলপ করবে যে আগামী দিনে আমি কি কেটার করছি। তো সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারাটাও আমার একটা রেসপন্সিবিলিটি। সো আই উইল ট্রাই টু বি মোর মাইন্ডফুল, এবং যাতে আমি সেই এক্সপেকটেশনটা ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারি সেই বিষয়ে একটু হয়তো বাছাই করে কাজ করব। নিজেকে চ্যালেঞ্জ করতে পারলাম কিনা এবং দর্শককে সেই জিনিসটা ডেলিভার করতে পারলাম কিনা, আমার মনে হয় যে প্রবাবলি আই শুড বি মোর মাইন্ডফুল অ্যাবাউট দ্যাট। এখন ধরো এই সময় তোমার ফ্যামিলিতে এরকম একটা চেঞ্জেসের মধ্যে, তো বাড়িতে আর একটু সময় দেওয়ার ব্যাপার থাকে। অফকোর্স। আবার তো তোমারও এখন তো প্রাইম টাইম কাজের। এখন কি ভাবতে হচ্ছে প্রিয়াঙ্কা যে বেশি কাজ করব না কম কাজ করব, বাড়িতে বেশি সময় দেব না? না না, দেখো, টাইম ম্যানেজমেন্ট চিরকালই খুব গুরুত্বপূর্ণ থেকেছে আমার কাছে। মানে আই লাভ অ্যান্ড রেসপেক্ট টাইম। টাইম ঠিকঠাক করে ম্যানেজ করতে না পারলে লাইফ গেটস মেসি। তো আমি চেষ্টা করি সেটাকে খুবই ডিসিপ্লিনড ওয়েতে ম্যানেজ করা। তো সেটা হয়তো মানে প্রবাবলি আরও ইমপ্রুভ করতে হবে, আরও ডিসিপ্লিনড হতে হবে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে। আই ডোন্ট মাইন্ড দ্যাট অ্যাট অল। বাট হয়ে যায়, জানো তো, কোথাও গিয়ে একটা যখন তুমি সত্যি কিছু একটা করতে চাও, ভালোবাসো, সেটার একটা ঠিক উপায় বেরিয়ে আসে। আর আমি যখন বাড়িতে থাকি, বা ধরো আজকে এই ইন্টারভিউর মধ্যে রয়েছি, অন্য কোনো একটা কাজে থাকলাম, আই ট্রাই টু মেক শিওর দ্যাট আই এম প্রেজেন্ট। মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সহজের সাথে হয়তো 20 দিন আমার প্রায় দেখাই হলো না, ফোনেই হয়তো গুড মর্নিং গুড নাইট বলছি। হ্যাঁ, নিশ্চয়ই হয়। আমাদের ছবির কাজ যখন চলে, আমি হয়তো জানি যে হোয়াট এভার 14 দিন, 18 দিন, 22 দিন, 32 দিন, এই শিডিউলটা হয়তো আমি ভীষণ রকম এনগেজড থাকবো। তো সেটা সহজও আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে যে এই কটা দিন মাম্মা থাকবেই না, কিন্তু আমি তারপর যখন থাকবো তখন কিন্তু আমি ডিস্ট্রাক্টেড থাকবো না, তখন আমি ওর সাথেই প্রেজেন্ট থাকবো। মেবি সেই কারণেই আমার একটু বদনাম আছে যে আমি ফোন ধরি না। সো ইজিয়েস্ট ওয়ে টু রিচ মি ইজ লিভ আ হোয়াটসঅ্যাপ। আমি ঠিক টাইম মতো কাজ তো চলছে, তার মানে আমার আই কিপ ইন টাচ, আই এম আপডেটেড। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করব যখন থাকবো। 2 দিন থাকলাম তো 2 দিনটা আমি সাংঘাতিক রকম থাকলাম কিন্তু ফোনে ব্যস্ত থাকলাম, অন্য কিছুর মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলাম, সেটা নয়। আমি ওই মানে কাজে রয়েছি, তো এই মুহূর্তটা আমার প্রাইম ফোকাসটাই হচ্ছে কাজ। কাজ যখন হয়ে গেল, যখন বাড়িতে রয়েছি, মায়ের সাথে রয়েছি, ছেলের সাথে রয়েছি, হোয়াট এভার আমার নিজের সাথে সময়, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটাও কিন্তু আমাকে একটু আলাদা করতে হয় যে এটা আমার নিজের জন্য টাইম। সো এটাও খুব নেসেসারি। মেক শিওর আই গেট দ্যাট কোয়ালিটি টাইম মাই সেলফ। সো খুব গুরুত্বপূর্ণ এটা। বাট এটা নিজের জন্য এখন টাইম বের করতে পারছো? এত কিছু চলছে চারদিকে, এখন তো তোমার সাথে কথা বলছি, এটাই আমার নিজের টাইম। I'm also coping, processing a lot of things through talking. So এই কথা বলতে থাকাটাও তো একটা প্রসেসই। আমি নিজেও বলছি, ভাবছি, অনেক কিছু রিয়েলাইজ করছি, খানিকটা বলছি, খানিকটা চেপে যাচ্ছি প্রবাবলি। তো এইটা তো হয়, এটা তো স্বাভাবিক। সো এটাও আমার নিজেরই টাইম। তো এক এক সময় এক একটা জিনিসের প্রয়োজন পড়ে। You just have to allow yourself that. আমি ফিরে যাই, খানিকটা বলছি, খানিকটা চেপে যাচ্ছি। এটা আমার পার্সোনালিটিরই একটা উইয়ার্ড দিক, ফ্ল বলবো না, উইয়ার্ড দিক। আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্যাট যে সবটা হলো না।
বলতে পারি না, মানে আমি মানে আনলেস আই এম পেড, আমি খুব একটা ভালো গুছিয়ে কথা বলতে পারি না। যে কারণেই তো বললাম তখন যে তোমার এমন ক্যামেরা চলছে, আমি পারফর্ম করছি, আই এম মোস্ট অথেন্টিক আর কি। সো আদারওয়াইজ আমি হয়তো ওই আর কি, মানে অনেক কিছু ভাবি, প্রবাবলি ঠিক উল্টোটা প্রজেক্ট করি, যেটা তাই? আমি রিয়েলাইজ করেছি আমার বন্ধুত্বের সম্পর্কগুলোর মধ্যেও নানা ক্ষেত্রে নানা সময় আমি রিয়েলাইজ করেছি যে আমাকে দেখে মনে হয় একটা কমপ্লিটলি অন্য জিনিস, কিন্তু হয়তো আমি মনে মনে একটা অন্য জিনিস ভাবছি আর কি। আমি খুব মানে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারি না। ব্যক্তিগত সম্পর্কে এটা অসুবিধা হয় না? সুবিধাও আছে, সুবিধা অসুবিধা তো আছে, নিশ্চয়ই আছে, সেখান থেকেই মানে বোঝে রিয়েলাইজেশনটা। তো লোকে অনেক সময় হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই। সুবিধাটা হচ্ছে এটা একটা অ্যাডেড ফিল্টারও বটে, মানে যাদের বোঝার তারা কিন্তু এই ফিল্টারটাও বুঝে যায়। তো সেখান থেকে না ওই কাছের মানুষ বা কাছের বন্ধু, ভালোবাসার জেনুইন ভালোবাসার মানুষজন আমি বুঝে যাই যে এদের কাছে এই ফিল্টারটা কাজ করছে না। ফিল্টারটা কিন্তু আমার চাপিয়ে দেওয়া নয়, ফিল্টারটা কিন্তু আমি সচেতনভাবে যে ব্যবহার করি তা কিন্তু নয়। আমি মানুষ হিসেবেই এরকমটা যে আমি 10টা জিনিস ভাবলে একটা শব্দ হয়তো বললাম, আর প্রবাবলি আমার এক্সপ্রেশনটা একটা জিনিস বোঝাচ্ছে, মনে আর একটা অন্য জিনিস চলছে। এটা বাই ডিফল্ট এরকম মানুষ নিশ্চয়ই আছেন, আমি দেখেওছি, মানে হয় এরকম মানুষ, আমি তো বটেই, কিন্তু এটা কারা বুঝলো, কারা সেই এফার্টটা নিল, বা হয়তো এফার্ট নিতেও লাগলো না, এমনি ধরে বুঝেই গেল ব্যাপারটা, সেখান থেকে ওই ফিল্টার হয়ে যায় কাছের মানুষ। রাহুল তো আরেকটু অন্যরকম মানুষ ছিল, আরেকটু আমি যতটুকু আর কি করেছি, আরেকটু সরাসরি কথা বলার মতো নাকি? নিশ্চয়ই স্কিল লাগে, মানে এতটা নলেজ গ্যাদার করা, টাইম মতন রিকল করতে পারা, অসম্ভব অসম্ভব একটা স্কিল। আমার তো মেমোরি খুব খারাপ, আমার তো অর্ধেক জিনিস মনেই থাকে না, একটু শর্ট টার্ম মনে থাকে, লং টার্ম হয়ে গেলে আমি বেশিরভাগ জিনিস ডিটেলস ভুলে যাই। সো এটা সাংঘাতিক একটা এটা কি তোমাদের talent। সম্পর্কে কমপ্লিমেন্ট করেছে এই জায়গা? নিশ্চয়ই নিশ্চয়ই, কত কিছু তো মানে হি রিমেম্বার্ড। আচ্ছা। মানে এবার বিষয়টা কি বলতো, মানে যেহেতু প্রসঙ্গটা এদিকেই চলে আসলো, একটাই কথা বলবো যে হি ওয়াজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ পিপল যারা যাদের জন্য এই ফিল্টারটা কাজই করতো না, মানে যাদের এই ফিল্টারটা এক্সিস্টেন্সই হয়তো বুঝতেই পারিনি, তারা আমাকে অল থ্রু জানতো। সো সেখান থেকে মানে হি হ্যাজ বিন মাই বেস্ট ফ্রেন্ড ফর কোয়াইট সাম টাইম না, মানে ধরো সব কিছুর বিয়ন্ডে, মানে সেগুলো নিয়ে কথা বলতে গেলে ইদার কিছুই বলতে পারবো না, আর না হলে হয়তো 20 ঘন্টাও এনাফ হবে না। তো আমি সব কিছুর বিয়ন্ডে গিয়ে বলবো যে I lost my best friend, মানে that friendship was for more than 21-22 years আমাদের ছোট্ট তো। বয়স থেকে। হ্যাঁ, তো সেই মানে একজন যার ওপিনিয়ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, অনেস্ট ওপিনিয়ন, মানে আমি ধরো এটাও তো একটা প্র্যাকটিসের মধ্যেই হয়ে যায় যে আমি আমার কাজগুলো, সেটার কে কি ফিডব্যাক দিচ্ছে, সমস্তটা অতটা গুরুত্বপূর্ণ হয় না, কিছু মানুষের ওপিনিয়নই দেখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, যে তাদের ফিডব্যাকটা আমি জানি জেনুইন হবে। তো আমার সেই কাজের জেনুইন ফিডব্যাক একজনের থেকে পেতাম, সেটা মিস করবো আই গেস। বন্ধুত্বর জায়গাটা, বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা মিস করব, এটা রয়েছে। সো ইয়া। না সে তো নিশ্চয়ই, মানে আমি তো তোমায় এত মানে আর কি কি মিস করবে আর আমি কি জিজ্ঞেস করব তোমায়, মানে সে তো নিশ্চয়ই অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, পারিবারিক অনেক ইকুয়েশন, কিন্তু কাজের জায়গাগুলো তো রয়ে গেল। প্রিয়াঙ্কা একসঙ্গেও কাজের জায়গাগুলো মিস করবে নাকি একসঙ্গে আর কাজের প্ল্যান ছিল না তেমন? এই মুহূর্তে কিছু কাজের কথা ছিল না, মানে অ্যাকচুয়ালি দেখো এটা তো মানে আমি ওটাই বলছি যে 21-22 বছরের যে বন্ধুত্ব সেটা তো কাজ থেকেই শুরু, এবং সেটা একটা আইকনিক কাজ। সেটা আরও আগে থাকতে, মানে 2008 সালে চিরদিনই তুমি যে আমার রিলিজ করে, কিন্তু আমরা কাজ করছি একসাথে প্রায় ওই
3-4 বছর সময়টা থেকে টেলিভিশনে আমরা 5-6 বছর একসাথে কাজ করেছি, একাধিক মেগা সিরিয়াল, টেলিফিল্মস আমরা একসাথে করেছি। তো তখন অরুণোদয়ের দা ছিল, অরুণোদয়ের দার সাথে বন্ধুত্বটা কিন্তু আমার গড়েই ওঠে হচ্ছে ওই মেকআপ রুমে আড্ডা দিয়েই আর কি। আচ্ছা। সো তারপরে আমাদের একসাথে কাজ দেখেই কিন্তু চিরদিনের সময় আমাদেরকে অডিশনে ডাকা হয়েছিল। সো বন্ধুত্বটা সেই সময় থেকে। সো যেটা মানে যেটাই আমি বললাম যে বিয়ন্ড এভরিথিং, লিভিং অ্যাসাইড এভরিথিং এলস, সেই কাজের জায়গাটা, একসাথে বেড়ে ওঠাটা বা বন্ধুত্বের জায়গাটা, দ্যাটস আ লস। অন্যদিকে আমি ঘুরিয়ে দিয়েছি তোমার মুখটা দেখে মনে হচ্ছে হয়তো আর কি সেটা ইন্টেনশন ছিল না সত্যি। দ্যাটস ফাইন। একদম। আমার আমি এটাই বলবো যে আমিও ভাবিনি যে হয়তো এইগুলো বিষয়গুলো উঠে আসবে, কথা হবে, বাট আজকে বলতে শুরু করে ভালো লাগছে কথা বলতে। সো ইয়া, থ্যাংক ইউ ফর মেকিং ইট সো কমফোর্টেবল অ্যান্ড ইজি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ফর টকিং টু মি। আসলে আমি সত্যি আমি মানে তোমাকে যখন আমার সঙ্গে যখন কথা বলতে শুরু করেছি, মানে এত কিছু একটা মানুষের জীবনে চলে আর আমরা তো খুব অল্প দেখতে পাই। তোমার সঙ্গে আমার 8 ঘন্টা দেখা হবে আর কি, তাকে আমি কতটা ডিস্টার্ব করব, কতটা মানে সে কি কি ফেলে রেখে আমার সঙ্গে কথা বলতে আসছে, সেগুলো তো হয়তো তুমি অভিনেত্রী, তুমি আরো বেশি বুঝবে। মানে তুমি যবে থেকে অভিনয় শুরু করেছো সেখান থেকে অভিনেত্রী হিসেবে এখন নিজেকে কোথায় দেখো, মানে কতটা এরকমই এই ট্রান্সফরমেশনই দেখতে চেয়েছিলে? হ্যাঁ, একদম। আমি জানি না আমি কি দেখতে চেয়েছিলাম, বাট এন্টায়ার জার্নিটা নিয়ে আমি খুব খুশি, খুবই কন্টেন্ট। আমার কাজের জায়গা থেকে যেটুকুনি যা অ্যাচিভমেন্ট আজ অবধি, পার্সোনাল জায়গা থেকে যা অ্যাচিভমেন্টস, আমি মানুষ হিসেবে যেরকমভাবে ডেভেলপ করছি এভরিডে, আমি খুব খুশি, ভীষণ খুশি। এর থেকে বেটার হতেই পারতো না। আজকে 10 বছরের প্রিয়াঙ্কা, 12 বছরের প্রিয়াঙ্কা যখন কাজ করতে শুরু করে, বা 15 বছরের প্রিয়াঙ্কা যখন চিরদিনই তুমি যে আমার করেছে, সেই সময়ের প্রিয়াঙ্কা উড বি রিয়েলি প্রাউড অফ দিস ওয়ান। সো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আই এম নট আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট টু দ্যাট গার্ল। এটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওর কথা ভেবেই, মানে সেই অ্যাম্বিশনটা বা সেই জিলটা ভেবেই নিজেকে আগামী দিনের জন্য মোটিভেট করি। ইনফ্যাক্ট আমার সাজেশনও এটাই থাকে সবসময় কাছের মানুষদের জন্য, যে ওই অ্যাম্বিশনটা তো ভুলে গেলে চলবে না। যে স্বপ্নটা নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, সেইটাকেই মনে করে আগামী দিনের জন্য লড়ে যেতে হবে আর কি। সো সেটা সেই ওই প্রিয়াঙ্কাই আমাকে স্ট্রেংথ দেয়। আর আমি জানি আজকের প্রিয়াঙ্কাকেও সেই প্রিয়াঙ্কার খুব একটা খারাপ লাগবে না। শিল বি প্রাউড। We are proud of you. থ্যাংক ইউ।